এটা কিন্তু একজন ইংরেজ কবি লর্ড বাইরন। সে কিন্তু একজন রোমান্টিক ধারার কবি এবং খুবই অল্প বয়সে মারা গেছে। 36 ইয়ার্স অফ ওল্ড, 36 ইয়ার্সে সে মারা গেছে। ঠিক আছে, জি স্যার। অল্প বয়সে মারা গেছে। জন্ম আমরা এটা আলোচনা করব। বিফোর দ্যাট আমরা যে জর্জ লর্ড বাইরন সম্পর্কে আমরা কিছু জানি, আগে তার সম্পর্কে বুঝি। দেখো এখানে দেখতে পাচ্ছ, জি স্যার দেখতে পাচ্ছি। জর্জ গর্ডন বাইরন, ষষ্ঠ ব্যারন বাইরন। ব্যারন মানে জমিদার আর কি, টাইটেল। জানুয়ারি 22, 1788 থেকে এপ্রিল 19, 1824। বেশি দিন কিন্তু মানে বাঁচে নাই, 36 ইয়ার্স। লর্ড বাইরন নামে পরিচিত একজন ব্রিটিশ কবি এবং রোমান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। বাইরনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান। বাইরনের বিখ্যাত একটা কবিতা হলো ডন জুয়ান, চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ। আর ছোট গীতি কবিতা, মানে এই যে আমরা যে কবিতাটা পড়েছিলাম গত ক্লাসে, এগুলো কিন্তু গান, লিরিক। লিরিক মানে গান, এগুলো নিয়ে কিন্তু গানও আছে কিন্তু। শি ওয়াক্স ইন বিউটি, তিনি একজন বিখ্যাত প্রভাবশালী ব্রিটিশ কবি হিসেবে পরিচিত এবং তার 36 ইয়ার্স অফ এজে সে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সে গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসেবে শ্রদ্ধা করে স্মরণ করে। তার দেশ কিন্তু ইংল্যান্ডে, কিন্তু গ্রিকদের পক্ষ হয়ে সে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে একরকম যুদ্ধ। ঠিক আছে, তিনি 35 বছর বয়সে গ্রিসের ম্যাসলঙ্গি এলাকায় থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বাইরন অপরিমিত অভিজাত জীবনযাপন করতেন, যার মধ্যে রয়েছে প্রচুর ঋণ, বহু সংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক। মানে অনেক প্রেম প্রীতি করত, প্রচুর মানুষের কাছ থেকে ঋণ নিত, আর খুব হাইলি মানে অভিজাত অ্যাম্বিশিয়াস টাইপের মানুষ। এবং সৎ বোনের সাথে তার একটা মানে অবৈধ সম্পর্ক ছিল, গুজবের সম্পর্ক এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। নিজে নিজেই দেশ ছেড়ে চলে গেছে সে। অনুমান করা হয় যে বাইরন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন। মানে মানসিক অশান্তি তার মাঝে, ডিপ্রেশন কাজ করত। বাইপোলার ডিসঅর্ডার অনেকের মাঝে এরকম, যখন একটা মানুষ খুব অভিজাত জীবনযাপন করে তার মাঝে যখন এরকম হয় তখন মানসিক ডিপ্রেশন থাকে। বাইরনের নানা নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। তিনি ক্যাপ্টেন জন ম্যাট জ্যাক বাইরন, তিনি ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বাইরন এবং তার দ্বিতীয় স্ত্রী সাবেক ক্যাথরিন গর্ডন, মৃত্যু 1811, কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের গাইড এস্টেটের উত্তরাধিকারীর ছেলে। ঠিক আছে, বাইরনের বাবা পূর্বে কারমাথেন নামক এক বিবাহিত মহিলাকে ভ্রষ্ট করেন। পরে কারমাথেন তার স্বামীকে তালাক দিয়ে বাইরনের বাবা জন ম্যাট জ্যাক বাইরনকে বিয়ে করেন। তার স্ত্রীর প্রতি তার আচরণকে বর্বর বিদ্বেষপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। কারমাথেন দুই কন্যা সন্তান জন্ম দেওয়ার পর মারা যান, যার মধ্যে বেঁচে ছিল বাইরনের সৎ বোন অগাস্টা লেই। এটা আবার একটু পড়ি। বাইরনের নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। তিনি ক্যাপ্টেন জন ম্যাট জ্যাক বাইরন এবং তার দ্বিতীয় স্ত্রী সাবেক ক্যাথরিন গর্ডন, মৃত্যু 1811, কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের গাইড এস্টেটের অধিকারী এর ছেলে। মানে বাইরনের কার ছেলে? তার বাবা হলো জন ম্যাট জ্যাক বাইরন, আর তার মা হলো ওই ম্যাট জ্যাক বাইরনের দ্বিতীয় স্ত্রী সাবেক ক্যাথরিন গর্ডন, তার মায়ের নাম। ওই মহিলা আবার কার্ডিনাল বিটনের বংশধর। এবং এভাবে ক্যাপ্টেন জন ম্যাট জ্যাক বাইরন, উনি ছিলেন স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের গাইড এস্টেটের মানে জমিদারি বংশের লোক, এবং তার ছেলে হইল বাইরন। বাইরনের বাবা পূর্বে কারমাথেন নামক এক বিবাহিত মহিলাকে ভ্রষ্ট করেন।
এক বিবাহিত মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। পরে কারমার্থেন তার স্বামীকে তালাক দিয়ে বায়রনের বাবা জন ম্যাট জ্যাক বায়রনকে বিয়ে করেন। ওই মহিলা আবার তার স্বামীকে তালাক দিয়ে আবার এই বায়রনের বাবাকে বিয়ে করে। তার স্ত্রীর প্রতি তার আচরণকে বর্বর বিদ্বেষপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। কারমার্থেনের সাথে আবার বায়রনের বাবা আবার ব্যাপক খারাপ আচরণ করে, বর্বরপূর্ণ। তো কারমার্থেন 2 কন্যা সন্তানের জন্ম দেন এবং যার মধ্যে একটা বেঁচে ছিল, বায়রনের সৎ বোন অগাস্টা লেই। বায়রনের দাদা ছিল একজন ভাইস অ্যাডমিরাল জন ফাউল উইদার জ্যাক বায়রন এবং দাদি ছিল সোফিয়া ট্রিভেনিয়ন। ভাইস অ্যাডমিরাল জন বায়রন জলযানে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন এবং তার ছোট ভাই ছিল পঞ্চম ব্যারন বায়রন, যে দুষ্টু লর্ড নামে পরিচিত। মানে তার বংশের ভিতরে এই দুষ্টামিগুলো আছে, রক্তের ভিতরে এই ফাইজলামি দুষ্টামি এগুলা বেশ পরিচিত। তাদের চারিত্রিক বেশ সমস্যা ছিল। তাকে খ্রিস্ট ধর্ম মতে সেন্ট মেরি লেবন প্যারিশ চার্চে তার নানা গাইড জর্জ গর্ডন এর নামানুসারে জর্জ গর্ডন বায়রন নাম দেওয়া হয়। তার নানা স্কটল্যান্ডের জেমস এর বংশধর 1779 সালে আত্মহত্যা করেছিলেন। বায়রনের বাবা স্কটল্যান্ডে তার দ্বিতীয় স্ত্রীর এস্টেট পাওয়ার উদ্দেশ্যে তার নামের শেষে গর্ডন যুক্ত করেন। বায়রনের বাবা চালাক কম না, এবং তার নাম হয় বায়রন গর্ডন। সে মাঝে মধ্যে জৌলুস করে গাইটের জন বায়রন গর্ডন ব্যবহার করত। জর্জ বায়রনও কিছু সময়ের জন্য এই বংশনাম ব্যবহার করে এবং সে অ্যাবারডিন স্কুলে জর্জ বায়রন গর্ডন নামে নিবন্ধিত ছিল। 10 বছর বয়সে সে ইংরেজ ব্যারনি অব বায়রন অব রকডেল এর উত্তরাধিকার পান এবং হন লর্ড বায়রন। মানে ওই জমিদারি কিছু পায় আর কি 10 বছর বয়সে। এর ফলে তিনি তার 2টি বংশনাম বাদ দেন, যদিও এখানে বংশনাম পিয়ারেজ এর গৌণ ছিল। 1822 সালে যখন বায়রনের শাশুড়ি জুডিথ নোয়েল মারা যায়, তখন উইলে বায়রনের বংশ নাম নোয়েলে পরিবর্তনের প্রয়োজন হয় তার শাশুড়ির অর্ধেক এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য। এর মধ্যে লর্ড নোয়েল বায়রন হিসেবে উল্লেখ করা হতো, যেন নোয়েল তার টাইটেল বংশ, এবং এভাবে লর্ড বায়রনের স্ত্রীকেও মাঝে মধ্যে লেডি নোয়েল বায়রন নামে ডাকা হতো। অবশেষে লেডি বায়রন অবশেষে ব্যারনি অফ ওয়েন্টওয়ার্থ এর উত্তরাধিকারী হন এবং তিনি হন লেডি ওয়েন্টওয়ার্থ। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বাংলায় হলো তার এরকম একটা পরিচিতি। যদি আমরা এভাবে ধরি যে এরকম তার জর্জ গর্ডন বায়রন 22 জানুয়ারি 1788 লন্ডন ইংল্যান্ডে মারা গেছে। 1824 সালে এট দ্য এজ অফ 36 এন্টিলিও এম্পায়ার, প্রেজেন্ট ডে এন্টিলিও, আর্কেনিয়া, গ্রিসে মারা গেছিল আর কি। ফিভার, জ্বরে মারা গেছিল। কবর দিছে কোথায়? নটিংহ্যামশায়ার, ইংল্যান্ডে, চার্চ অফ মেরি ম্যাকডেলস। ব্রিটিশ। সে বউর নাম হলো অ্যানি ইজাবেলা মিলব্যাংক। তারপরে চিলড্রেন 3টা, এটা লোবেইসি, অ্যালেগ্রা বায়রন, এলিজাবেথ মেডোরা লেই। আচ্ছা, রিলেটিভস ক্যাপ্টেন ম্যাট জ্যাক, এডুকেশন হ্যারো। আচ্ছা যাক, এটা হলো সে কবি ছিল এবং রাজনীতিবিদ ছিল। তার সিগনেচারটা এরকম ছিল, ঠিক আছে? জন বায়রনের সিগনেচারটা দেওয়া হয়েছে এখানে। তাহলে এখানে কি বলছে যে এই যে এইটা ওই মানে এই ইংরেজিগুলো এখানে বাংলা করে মোটামুটি বলা হয়েছে। তার জীবনী পড়তে গেলে ব্যাপক আমাদের সময় লাগবে। তো এখানে আমরা এটা করতে যাব না। দেখি আমরা তার জীবনীর এত বড়টা পড়া অসম্ভব। এত বড় জীবনী পড়তে গেলে আমাদের ইয়েতে কুলাবে না, ধৈর্য কুলাবে না। আমি অবশ্য সবটা পড়েছি, তুমি হয়তো ধৈর্য কুলাতে পারবে না। ব্যাপক, দেখছো কত বড় তার জীবনী, ঠিক আছে? আচ্ছা, আমি ওই শর্টকাটে তোমার কাছে সুন্দরভাবে কবিতাটা উপস্থাপন করছি। এখানে আর কি আছে দেখতেছি আমি। এখানে আর গুরুত্বপূর্ণ তোমাকে বোঝানোর মতো কি আছে?
এখানে মোটামুটি তেমন কিছু নাই, আর আছে জীবনীটা পড়ার মতো অনেক কিছু আছে। আমরা একটা ইয়াতে চলে যাব, আমরা একটা স্লাইড শেয়ারে যাব এখন, আরেকটা ওটাতে গেলে ওটা থেকে আমরা দেখব। স্ক্রিন শেয়ার আরেকটাতে যাব আমরা। এই যে এটা হলো আমাদের কবি লর্ড বাইরন। হ্যাঁ, একজন কবি, সুন্দর। তো এখানে বলা আছে যে জর্জ গর্ডন বাইরন 1788 to 84, 1884, known simply as Lord Byron, was a famous English romantic poet and also a satirist. Satirist মানে যারা উপহাস করে সাহিত্য লেখে। He attended a number of schools including famous public school Harrow. তো তার লেখাপড়া সে করছে কোথায়? একটা পাবলিক সরকারি স্কুলে, হ্যারো নামে একটা স্কুলে লেখাপড়া করেছে। And went to Trinity College, Cambridge. ক্যামব্রিজে গিয়ে পড়াশোনা করেছে ট্রিনিটি কলেজে। At the age of 21, he started a tour of Europe and the Orient, after which he composed Childe Harold's Pilgrimage. ভ্রমণ করেছে ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি আমাদের এই যে প্রাচ্য দেশ ওরিয়েন্টেও সে ভ্রমণ করেছে। মেড হিম ইমেন্সলি পপুলার ইন ইংল্যান্ড। এই যে চাইল্ড হ্যারোল্ড যখন রচনা করলো পিলগ্রিমেজ, তখন এটা তাকে ব্যাপক জনপ্রিয় করে তুললো। She Walks in Beauty is a short lyrical poem celebrating female beauty. শর্ট একটা গীতি কবিতা। এই কবিতাটা আমাদের যেটা আমরা আলোচ্য বিষয়, এটা মহিলা সম্পর্কে, মহিলার সৌন্দর্য সম্পর্কে। The poet describes an unnamed woman who is exceptionally striking. মহিলার নামটা উল্লেখ করেনি, কিন্তু আমরা বুঝতে পারবো, আমরা দেখবো একটু পরে যে মহিলাটা কে। তার exceptional beauty সম্পর্কে বলেছে। The poet describes not only her external appearance but also her inner goodness. যে একটা মানুষের বাহিরের সৌন্দর্য সে বর্ণনা করেনি, তার মনের সৌন্দর্যটাকে সে তুলে ধরেছে, which makes her so captivating, attractive. মহিলাটাকে আমার দর্শকদের সামনে, রিডারের সামনে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। বাইরন compares her to the night sky, describing her sense serene and perfect beauty. বাইরন তুলনা করেছে তাকে রাতের আকাশের সাথে এবং সৌন্দর্যের সাথে, নীরব। Although the poem is generally thought to be a love poem, the poet never actually declares his love for this lady. যদিও অনেকে মনে করে এটা একটা প্রেমের কবিতা, আসলে কিন্তু এরকম না। কবি নিজে কখনো তার ওই মহিলার কাছে প্রেম নিবেদন করেননি। এই যে দেখো, লর্ড বাইরন was an English poet and politician who became a revolutionary in the Greek war. সে কিন্তু গ্রীসে গিয়ে কিন্তু সে যুদ্ধ করেছে গ্রীসের স্বাধীনতার জন্য। গ্রিক কিন্তু এক সময় ওই যে ইয়ার বিরুদ্ধে, এই যে উসমানীয় সাম্রাজ্য, যেটা আমাদের উসমানীয় সাম্রাজ্য, আমাদের যেটা মানে খিলাফত ছিল তুরস্কে, বর্তমানে খিলাফত ছিল, সেই খিলাফতের বিরুদ্ধে সে আন্দোলন করেছে, মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে খ্রিস্টানদের হয়ে, and is considered one of the leading figures of the romantic movement. অল্প বয়সে লোকটা খুব জনপ্রিয় হয়ে গেছে। জন্ম হয়েছে তার 78 সালে, 88-তে, মৃত্যু হয়েছে 84-তে, 28 মারা গেছে জ্বরে। তারপরে দেখো ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা কি? She Walks in Beauty. She Walks in Beauty is a short lyrical poem written in 18 আদানটা একটু পড়ো। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখা, এখানে She Walks in Beauty is a short lyrical poem, গীতি কবিতা, written in 1814, 1814 সালে লেখা হয়েছে এটা। এর মানে হলো সে তো মারা গেছে কবে? সে তো মারা গেছে হলো কবে? 1824 সালে, তাই না? তাহলে 24 সালে মারা গেলে, তাহলে তার মারা যাওয়ার 10 বছর আগে লেগেছে, মানে তার 26 বছর বয়সে লেখা এই কবিতা, তাই না? And is one of his most famous works. এটা তার খুব একটা বিখ্যাত একটা শিল্পকর্ম। It is said to have been inspired by an event in Byron's life. কোন একটা ঘটনার উনি ইন্সপায়ার্ড হয়ে কবিতা লিখেছিলেন। On 11 June 1814, Byron attended a poetry in London.
11 জুন 1814 সালে 11 জুন 1814 সালে বায়রন একটা লন্ডনে একটা পার্টিতে অ্যাটেন্ড করেছিল। আমরা জানি যে লর্ড বায়রন কিন্তু একটু মানে খুব কি বলে ঋণ করে হলে খরচ করতে একটু মানে অভিজাত চলাফেরা করতে বেশি। হ্যাঁ, অভিজাত চলাফেরা করতো, ব্যাপক খরচ করতো। তার মাঝে এই যে এক্সট্রা ভ্যাকেন্সি এটা কিন্তু ছিল ব্যাপক। 11 জুন 1814 সালে সে করলো কি একটা পার্টিতে অ্যাটেন্ড করলো। Among the guests was মিস অ্যান বিয়াট্রিক্স উইলমট। ওই পার্টিতে কিছু গেস্ট ছিল, এর মধ্যে ছিল একজন মহিলা, মিস অ্যান বিয়াট্রিক্স উইলমট নামে এক মহিলা ছিল। এই মহিলাটি ছিল কে? ওয়াইফ অফ বায়রনস ফার্স্ট কাজিন, বায়রনের চাচাতো ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, মানে তার ভাবি। মহিলার নাম কি? মিস অ্যান বিয়াট্রিক্স উইলমট। তো তার এই যে মিস অ্যান বিয়াট্রিক্স উইলমটের হাজব্যান্ডের নাম হলো স্যার রবার্ট উইলমট। স্যার রবার্ট উইলমট হলো আমাদের কবি বায়রনের চাচাতো ভাই, এবং এই অ্যান বিয়াট্রিক্স উইলমট হলো স্যার রবার্ট উইলমটের ওয়াইফ। He was struck by the unusual beauty, and the next morning the poem was written. বায়রন তার ভাবিকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর হতে পারে মহিলা মানুষ, এবং পরদিন সকালে এসে কবিতাটা লিখেছে। আচ্ছা, কবিতাটা এখানে বর্ণনা দেওয়া আছে, আমরা আরো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে এরপরে যাব। সামারি কি বলছে কবিতাটাতে? The poem is a vivid description of a beautiful lady. She is associated with natural objects. মহিলাটাকে একদম ভিভিড, সুস্পষ্টভাবে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এবং তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি এখানে ন্যাচারাল অবজেক্টস যেগুলো আছে এগুলাকে নিয়ে এসেছেন। All the beautiful things find their dwelling place in the lady's aspect. মহিলার চারিত্রিক বৈশিষ্ট্যে সব ধরনের সৌন্দর্যের সমাহার পাওয়া যায়। আর মুভমেন্ট ইজ লাইক আ স্টারি স্কাই এট ক্লাউডলেস নাইট। তার চলাফেরা দেখে মনে হয় যেমন মেঘমুক্ত আকাশে তারা যেভাবে চলে, মুভ করে, ঠিক সেইভাবে মনে হয় একটা এত সুন্দর হয়ে হাঁটেন উনি। শি ইজ নেমলেস গ্রেস। তার অজানা অসংখ্য গুণ রয়েছে, সুইট, পিওর অ্যান্ড ডিয়ার, এবং তার এই গুণগুলো অত্যন্ত ভালো, মানে এটা কোনো ভেজাল নাই এবং খুবই আদরের। অল পিওর থিংস রেস্ট আপন হার। সব ধরনের বিশুদ্ধ পবিত্র জিনিস তার মাঝে রয়েছে, মানে তার মনটা খুবই পবিত্র। যেমন তার মনটা পবিত্র, তেমনি তার দেহের সৌন্দর্য অনেক সুন্দর। আর ফেস ইজ সো সফট দ্যাট আর স্মাইল গ্লোজ। তার সে হাসি দিলে এটা মনে হয় একদম চারিদিকে একটা আলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এতে প্রমাণিত হয় যে তার ফেসটা খুবই কোমল। She tells about the happy days of life. তো তার এই সুন্দর সবকিছু দেখে মনে হয় যেন তার জীবনের সব দিনই তার জন্য খুব সুখের ছিল। She is such a beauty that can win all innocent hearts. সব ধরনের ইনোসেন্ট হার্ট যারা আছে মানুষ, তাদেরকে সে হ্যাঁ তাদেরকে সে জয় করতে সক্ষম। আচ্ছা, কনটেক্সট। She Walks in Beauty by Lord Byron. এটা কনটেক্সট মানে হলো সিচুয়েশনটা কি। On 11 June 1814, Byron attended a fashionable party at Lady Sitwell's. ওই যে এখানে আরো বিশ্লেষণ করা হয়েছে যে পার্টিটা কে দিয়েছিল? লেডি সিটওয়েল নামে এক মহিলা। 11 জুন 1814 একটা ফ্যাশনেবল পার্টি দিয়েছিল। মহিলার নাম ছিল লেডি সিটওয়েল, and met for the first time his cousin. এবং এই পার্টিতে এসেই বায়রন তার কাজিনের সাথে প্রথম দেখা হয়। তার কাজিনের নাম হলো লেডি উইলমট হর্টন, কাজিনের ওয়াইফ আর কি। The lady wore a mourning dress. এই মহিলাটা লেডি উইলমট হর্টন, এই মহিলা কি পরেছিল? এই মহিলা এখানে বলতেছে কাজিন, ওখানে বলছে কাজিনের ওয়াইফ। আসলে এটা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা। এর আগে যেটা দিলাম এটা বাংলাদেশি তথ্য, আর এটা হলো এক ব্রিটিশ মহিলার তথ্য, বুঝছো? এখানে বলতেছে যে এক মহিলা ছিল লেডি সিটওয়েল, সে দাওয়াত দিয়েছে। দাওয়াতে এসে লর্ড বায়রন
ওই পার্টিতে এসে তার কাজিনের সাথে তার দেখা হয়। তার কাজিনের নাম হলো লেডি উইলমট হর্টন। দ্য লেডি ওর আ মর্নিং ড্রেস। মর্নিং ড্রেস মানে হলো যে আমাদের দেশে যেরকম কেউ মারা গেলে আমরা সাদা ড্রেস পরি, শোকের পোশাক সাদা ড্রেস, বা ভারতে বা বিভিন্ন দেশে। আর ইংল্যান্ডে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু কালো ড্রেস পরে। ঠিক আছে, দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো, এই স্লাইডটা, তাই না? The contrast জি স্যার। between her youthful, bright beauty and her dark, somber attire spurred the poem. কি বলছে এখানে? কন্ট্রাস্ট, কালার কন্ট্রাস্ট বলে একটা কথা আছে। মহিলাটা ছিল একদম ইয়াং, ব্রাইট বিউটি ছিল একদম সুন্দর, তবে তার পোশাকটা ছিল কালো, যেহেতু সে একটা মর্নিং ড্রেস পরে আসছে। সম্বর অ্যাটায়ার, এবং একটা ভাব গাম্ভীর্য অ্যাটায়ার, পোশাক, সবকিছু মিলে স্পার্কলিং হয়ে গেছে, তাকে মানে একদম আলোকিত দেখাচ্ছিল। মানে সাদা কালোর একটা মিশ্রণ, যেহেতু তার পোশাকটা ছিল কালো এবং সে খুবই সুন্দর। তাহলে এই যে সাদা এবং কালোর একটা মানে ডে এবং নাইট, অথবা লাইট অথবা ডার্কনেস, হ্যাঁ, একটা ব্যাপক একটা মানে দারুণ একটা কি বলে ব্যালেন্স অফ কন্ট্রাস্ট কালার এটা তৈরি হয়েছে। Byron was so inspired, he wrote it that same evening. সে এতটাই মানে মুগ্ধ হয়ে গেছে যে সে ওইখানে বাসায় গিয়ে একটা কবিতায় লিখে ফেললো। And it soon became part of his 1815 collection Hebrew Melodies. তার একটা কবিরা কিন্তু একটা কবিতা কখনো প্রকাশ করে না, তারা করে কি একটা, ধরো একটা কবিতার বই প্রকাশ করে, হয়তো এখানে 20টা বা 15টা কবিতা নিয়ে একটা বই প্রকাশ করলো। এরকম একটা কবিতার বইয়ের নাম হলো হিব্রু মেলোডিস। হিব্রু মেলোডিস, তো সেখানে তার 1815 সালে প্রকাশিত একটা বইয়ের নাম হিব্রু মেলোডিস, কবিতার বই। ওই বইয়েরই একটা কবিতা হলো এই যে এটা, এই যে আমাদের সেই শি ওয়াকস ইন বিউটি। ওকে, তাহলে দেখো এখানে টাইটেলটা দেখো, শি ওয়াকস ইন বিউটি মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কাউকে পার্মানেন্ট করতে চাই, তাই না? যেমন আমরা দেখি যে জি স্যার। সান রাইজেস ইন দ্য ইস্ট, the sun sets in the east, mother loves her child, তাই না? এই যে চিরন্তন কথাগুলো কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বর্ণনা করি। তো কবিও এখানে একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন, যে কবিও চাচ্ছেন যে এই মহিলার সৌন্দর্যটা উনি একদম পার্মানেন্ট করতে চান। দ্যাটস দ্যাটস ওয়াই উনি কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছেন, উইলিংলি এবং কনসাসলি, তাই না? তো এই এখানে জি গ্রামাটিক্যাল স্যার। স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কবির একটা টার্গেট রয়েছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করার পেছনেও, টেন্স ইউজ করার পেছনেও he has a target, and the target is that he wants to glorify the women's that means Lady Wilmot Horton's beauty. He wants to glorify, he wants to make it permanent, he wants to cement the glory of Lady Wilmot Horton. আমরা একটু আগে দেখলাম একরকম তার নাম, এখন দেখতেছি আরেক রকম। এটা কিন্তু বিভিন্ন রকম, এটা বাংলাদেশি এক লেখকের কাছ থেকে সংগ্রহ করা। এখানে একরকম মিস অ্যানি বিয়াট্রিক্স উইলমট, ইন্ডিয়ান অনেক রাইটারও বা টিচারও এরকম এই যে এগুলো কিন্তু এভাবে নামটা ইউজ করেছে, কিন্তু এক ব্রিটিশ মহিলা, অর্থাৎ এক ব্রিটিশ রাইটার টিচার, উনি কিন্তু এরকম ভাবে মানে বর্ণনা করেছেন। ঠিক আছে, আচ্ছা কি বলছে এখানে? দ্য পোয়েম ইজ এ লিরিক, কবিতাটি একটি গান, গীতি কবিতা, both in its poetic form and the sense that the words were written to accompany a piece of music. এটা গান, কবিতা মানে গান। স্ট্রাকচার, দ্য পোয়েম হ্যাজ 3 স্ট্যান্জাস, 3টা চরণ রয়েছে, প্রতিটা চরণে 6টা করে লাইন, 318 লাইন। ঠিক আছে, each consisting of 6 lines. The rhyme scheme is regular and follows the pattern A B A B A B. অর্থাৎ কবিতার যে রাইম স্কিম, এটা হলো এ বি, অর্থাৎ প্রথম লাইনের শেষের অংশটার সাথে তৃতীয় লাইনের শেষের অংশ মিল আছে, দ্বিতীয় লাইনের শেষের অংশের সাথে চতুর্থ লাইনের শেষের অংশ মিল আছে, মানে এটা একটা তালের মতো, বুঝছো? The rhyme, জি the স্যার। rhythm of the poem is highly regular, মানে এখানে একটা রেগুলার একটা ভাব রয়েছে। This consistent rhyme rhythm emphasizes the regularity of the subject's work. এই যে কবিতাটার মধ্যে, কবিতাটা যে মানে যেই রাইম স্কিমে লেখা, এই রাইম স্কিমের মাধ্যমে কিন্তু একটা মানুষ যেরকম আমরা হাঁটি, যেরকম এক পা হাঁটি 2 পা হাঁটি এরকম না,
হ্যাঁ, পায়ের উপর আমরা জি ব্যালেন্স করে হাঁটি, ঠিক আর শি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যে হাঁটে। এখানেও কিন্তু কবি বলতে চাচ্ছেন, মানে বোঝাতে চাচ্ছেন যে আমি যে রাইম স্কিম নিয়ে কবিতার যে চরণ, যেভাবে আমি যে সিস্টেমে আমি লিখেছি, এখানেও একটা রেগুলারিটি আছে। এখানেও মহিলার সৌন্দর্যটাকে আমি পার্মানেন্ট করতে চাই, বাট অলসো হার ফললেস পারফেকশন। ওয়ার্কিং against this rhythm, Byron makes much use of enjambment. Enjambment মানে হলো যে, মানে একই মানে দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকবে এবং দুইটা ওয়ার্ডের প্রথম যে সিলেবল গুলো থাকবে এগুলো একই অ্যালফাবেট। ঠিক আছে, আমি দেখাবো। ইট ইজ অলমোস্ট as though the speaker cannot pause for breath in trying to tell the reader about how beautiful this woman is. অর্থাৎ এনজাম্পমেন্টটা ইউজ করা হচ্ছে কেন, যে কবির এটা উনি বুঝাতে চাচ্ছেন যে ওনার মাঝে খুব একটা তাড়া আছে, যে মহিলার সৌন্দর্যটা বর্ণনা করার ক্ষেত্রে উনি খুব তাড়াহুড়া করতে চাচ্ছেন। ওনার ইমোশনটা একেবারে আনরেস্ট্রেইনড, মানে একটা অবাধিত একটা ইমোশন উনি প্রকাশ করতে চাচ্ছেন, শুধুমাত্র ভাষা দিয়ে নয়, ওনার কবিতার কৌশলে উনি উনি এরকম সচেতন ভাবেই এরকম একটা ভাব দেখাতে যাচ্ছেন। উনি এনজাম্পমেন্ট ইউজ করেছেন, মনে হয় যেন উনি অনেক কথা বলতে চান মহিলা সম্পর্কে। তারপরে দেখো, আসছি আমি থিম, শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড গর্ডন। থিমটা এখানে, থিম মানে কি বুঝো তো? থিম মানে হলো যে তুমি একটা জিনিস পড়ে তুমি কি বুঝলা, দ্যাট ইজ থিম। আর সামারি হলো যে জিনিসটার মধ্যে কি আছে এটাকে সংক্ষেপে বর্ণনা করা, জাস্ট এতটুকু পার্থক্য। ঠিক আছে, মনে করো যে জি ওই স্যার। যে আমরা একটা কবিতা পড়েছিলাম না, যে এই যে একটা ছেলে এই যে ইয়াতে কাজ করে, এই যে একটা মিলে কাজ করে, হাত কেটে যায়, তাই না? তো ওইখানে জি কিন্তু তুমি যদি ঘটনাটা বর্ণনা করো নর্মালি, তাহলে এটা হবে সামারি। আর তুমি যদি এটা থিম বলতে চাও, তখন তুমি এটা পরে তুমি কি বুঝতে পারলা, কি তোমার অনুভূতি হলো, কি বিষয় নিয়ে লেখা হয়েছে, এটা অন হুইচ টপিক। টপিকটা হলো এখানে চাইল্ড লেবার, তাই না? তো জি থিমের কথা বললে তুমি তখন বলবা যে এখানে চাইল্ড লেবার নিয়ে বলা হয়েছে, এবং এই চাইল্ড লেবারের ফলে মানুষের যে কি দুর্ভোগ, মানুষের যে কি কষ্ট, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং চাইল্ড লেবারটা নিষিদ্ধ করতে হবে, এটা মানুষের জন্য একটা দাসত্ব মূলক আচরণ। এবং যারা পুঁজিপতি সমাজের মানুষ তারা এইগুলা করে মানুষের উপর নির্যাতন করে, এই যে এটা হলো থিম। আর সামারি মানে কি, সামারি মানে হলো যে টপ টু বটম কবিতাটা কি কি ঘটেছে তুমি সংক্ষেপে বললাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই কবিতাটার মধ্যে কি 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 বিষয় নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে, দ্যাট মিন্স ঘটনা ধারাবাহিকতা না, বরং কি কিসের উপর ভিত্তি করে এই কবিতাটা রচিত হয়েছে। এই কবিতাটা রচিত হয়েছে তিনটা জিনিসের উপর ভিত্তি করে। একটা হলো লাভ, একটা হলো ইনোসেন্স, একটা হলো মিস্ট্রি। অর্থাৎ ভালোবাসা, ভালোবাসাটা একটা লেভেলে মানুষের যখন প্ল্যাটনিক হয়ে যায়, তখন কিন্তু মানুষ আর অন্য কিছু ডিজায়ার করে না। প্ল্যাটনিক মানে হলো যে, অর্থাৎ এমন একটা লেভেল যে তার অন্তরের যে সৌন্দর্য, এটাকে তুমি ভালোবাসলা, দ্যাট ইজ কল্ড প্ল্যাটনিক। তার অন্তরের সৌন্দর্যের ফলে তার বাহিরের সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে, দ্যাট ইজ প্ল্যাটনিক লাভ। এখানে কি বলছে যে লাভ, কোন কোন লাইন যে লাভ প্রকাশ পাচ্ছে, স্মার্টস দ্যাট উইন দ্যাট টিনস দ্যাট গ্রো, কবিতার লাইনগুলো তুলে ধরেছে। অর্থাৎ এখানে মূল যে আলোচ্য বিষয় সেটা হলো যে এখানে থিম লাভ, আর একটা হলো ইনোসেন্স। মহিলাটার চরিত্র খুবই নির্মল, নির্মোহ, কোনো দুই নম্বরে নেই। তার মহিলাটার লাভ যেটা আছে সেটা তার, এটার মাঝে কোনো বিকৃতি নেই, কোনো ধরনের কোনো ভনিতা নেই। আর এই কবিতার মধ্যে এক ধরনের মিস্ট্রি আছে, একটা রহস্য আছে। ওয়েবস ইন এভরি ট্র্যাপ এন্ড ট্রাইস, আমি ব্যাখ্যা করবো। অর্থাৎ এখানে কবিতার মধ্যে রহস্যময়তা আছে, কবিতার মধ্যে লাভের কথা আছে, কবিতার মধ্যে ইনোসেন্সের কথা আছে এখানে। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। আহ, এই যে বাংলাদেশি এক রাইটার, ওনার কথা মতে ওই একই জিনিস। ঠিক আছে, উনিও কিন্তু সেই একই কথা বলেছেন যে she works in beauty is a short lyrical poem in iambic tetrameter। এই যে
আয়াম্বিক টেট্রামিটার বলতে কি বোঝায়? যে ওই যে এ বি এই যে বুঝছো, অর্থাৎ প্রথম লাইনের শেষ ওয়ার্ড আমি দেখাবো তোমাকে। আয়াম্বিক টেট্রামিটার বলতে এ বি অর্থাৎ প্রথম লাইনের লাস্ট ওয়ার্ড তৃতীয় লাইনের লাস্ট ওয়ার্ডের সাথে মিলে, লাস্ট ওয়ার্ডটা ছন্দ। হ্যাঁ, এটাকে বলা হয় iambic tetrameter, which written in 1814 and is one of the famous works. It is said to have been inspired by the event of Byron's life. 11 জুনে কি করেছে, attended party in London. এই গেস্টের মধ্যে ছিল অ্যানা বিয়াট্রিক্স উইলমট, ওয়াইফ অফ বাইরনস ফার্স্ট কাজিন। ওই যে এখানে কিন্তু একরকম বলা আছে, সব জায়গাতে বাংলাদেশে যত বই দেখবো এখানে এই কথাটাই বলা আছে যে এই যে স্যার তার কাজিন স্যার উইলমট, স্যার রবার্ট উইলমটের ওয়াইফ Annie Beatrix Wilmot. He was struck by the unusual beauty, and the next morning the poem was written. It is thought that she was the first inspiration. এখানে বলা আছে যে এর পরের দিন সকালে গিয়ে কবিতাটা লেখছে, আর ওইখানে বলা আছে যে না, ওই দিন বিকালে গিয়ে সে কবিতাটা বা সন্ধ্যায় গিয়ে সে লিখেছে। It is thought that she was the first inspiration for the unfinished epic poem about Goethe, a personal hero of his in his unpublished work, which Byron referred to in his letters as his magnum opus. He switches the gender of Goethe and he gives him the same description. এটা আরেকটা বিষয়। এখানে বলা আছে She Walks in Beauty-তে কি বলা আছে যে born as George Gordon Byron to an impoverished noble family in London in 1788. এটা নোবেল ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে, দারিদ্র ছিল, তবে পরবর্তীতে অর্থ সম্পদের মালিক হয়েছে। His father spent the family money and left them. ফ্যামিলির সব টাকা পয়সা খরচ করে দিয়ে গেছে তার বাবা, টাকা পয়সা তেমন দিয়ে যায় নাই। Byron became famous for his notoriety, mad, bad and dangerous to know. বাইরনের দুষ্ট চরিত্র, নষ্ট চরিত্র ছিল, পাগলাটে টাইপের ছিল, খারাপ চরিত্রের মানুষ ছিল। Byron's romantic poetry was widely condemned on the morals it represented. যেহেতু সে চরিত্র ছিল একটু অন্য টাইপের, একটু সারাক্ষণে মহিলাদের পিছনে লেগে থাকতো, তো বাইরনের এই রোমান্টিক পোয়েট্রি গুলোতে যে ধরনের নৈতিকতা প্রকাশ পেয়েছে এগুলা নিয়ে তৎকালীন সমাজে তাকে অনেক ঘৃণা মানে প্রকাশ করেছিল মানুষ, এগুলো কি লেখে, কি নৈতিকতা প্রকাশ করে। On June 11, 1814, Byron went to a party to see his cousin in a morning dress. ওই যে মহিলা এখানে মর্নিং ড্রেসে অর্থাৎ কালো পোশাক পরে এসেছিল, আর বিউটি astounded him and he wrote the next ডেতে সে গিয়ে এই কবিতাটা লিখেছে। আচ্ছা, এটা তো একই জিনিস। আচ্ছা, কবিতাটাতে যাব এখন। এই যে আমি যেটা বলছিলাম যে she walks in beauty like the starry night of cloudless climes and starry skies. B, এই দেখো, নাইট ব্রাইট, স্কাইস আইস। দেখো প্রথম লাইনের শেষ তৃতীয় লাইনের শেষ, এটাকে বলা হয় আয়াম্বিক টেট্রামিটার। নাইট ব্রাইট, স্কাইস আইস, আর এটার সাথে এটা মিলবে, আইস ডিনাইস। ঠিক আছে, লেস ট্রেস, গ্রেস ফেস, এক্সপ্রেস, গ্রাস, প্লেস, ফেস। দেখছো, এগুলো কিন্তু ছন্দ। এটাকে বলা হয় আয়াম্বিক টেট্রামিটার, মিটার মানে কোন কোন ছন্দে লেখা হয়েছে। And on the cheek over the brow, brow, glow, eloquent, spent, innocent, spent, below, glow। ঠিক আছে, তো এইটাকে জি বলা স্যার। হচ্ছে তোমার আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলা হয়েছে কিছু তথ্য আছে তার সম্পর্কে। born in 1788, died in 1824, mad, bad and dangerous to know. খুব খারাপ চরিত্রের মানুষ ছিল, পাগলাটে, আর রোমান্টিক পোয়েট, একজন রোমান্টিক ধারার কবি ছিলেন এবং পলিটিশিয়ান ছিলেন, এবং ইভেনচুয়াল একজন রেভলিউশনারি বৈপ্লবিক মানুষ, আর সেলিব্রিটি, সে তার সময় একজন খুব রক স্টার ছিল। ঠিক আছে, অল্প বয়স, 36 years of old age, তাই না, রক স্টার, famous for both his writing and his aristocratic excesses. তার রাইটিং স্টাইল ছিল খুবই সুন্দর, মেধাবী ছিল, মেধাবী মানুষ, এবং তার চলাফেরা ছিল খুবই গর্জিয়াস টাইপের। Involved in a number of sex scandals, অনেক রকম মহিলাদের সাথে তার এই দিনে সেক্স স্ক্যান্ডাল রয়েছে, মানে চারিত্রিক সমস্যা। had a deformed foot, তার পায়ে একটা পায়ে তার সমস্যা ছিল,
spent a lot of time traveling Europe. ইউরোপে ট্রাভেল করেছে সে ব্যাপকভাবে। ওয়েল কানেক্টেড ইন লিটারারি সার্কেলস, তবে সাহিত্য জগতের মানুষদের সাথে তার ভালো যোগাযোগ ছিল। এখানে এগুলো বর্ণনা করা হয়েছে। একটু পরে এটা বর্ণনা শুরু করব। যে থিমগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পাওয়ার, শি ওয়ার্কস ইন বিউটি, এখানে কিসের পাওয়ারের কথা বলছে দেখেন। থিমের ভিতরে কি কি বিষয় আছে এখানে। এক নাম্বার এখানে পাওয়ার অফ লাভ। পাওয়ার বলতে এখানে পাওয়ার অফ লাভ, যে ভালোবাসার পাওয়ারটা কত হতে পারে এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে নেচার নিয়ে আলোচনা করা হয় না, তবে নেচারের কিছু এলিমেন্ট নিয়ে এখানে রেফারেন্স টানা হয়েছে, তবে নেচার এখানে থিম না। লাভ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যুদ্ধ নিয়ে আলোচনা করা হয় নাই, টাইম নিয়ে আলোচনা করা হয় নাই, প্লেস নিয়ে আলোচনা করা হয় নাই। হ্যাঁ, এখানে ম্যান নিয়ে আলোচনা করা হয়েছে, ম্যান ওমেন দুজনকে নিয়ে। ডেথ নিয়ে আলোচনা করা হয় নাই, তবে রিলিজিয়ন নিয়ে এই যে মানে এখানে মানে ক্রস দেওয়া আছে, যদিও ক্রস দেওয়া আছে, কিন্তু আমি মনে করি যে রিলিজিয়ন নিয়ে হালকা একটা আলোচনা আছে, তবে মানে থিম না। রিলিজিয়ন নিয়ে থিমেটিক কোনো আলোচনা নাই, তবে রেফারেন্স হিসেবে হালকা একটা ওয়ার্ড ইউজ করা আছে, দেখ ওটা বলবো। তারপরে এখানে কি দেওয়া আছে, ওয়ার্ড মিনিং গুলা দেওয়া আছে এখানে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং গুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইয়ে করি, ওয়ার্ড মিনিং গুলো এখানে ওয়ার্ড মিনিং গুলো একটু গুরুত্বপূর্ণ, এখানে একটু বড় করে দিয়ে একটু ছোট হয়ে আছে। বাংলাতেও কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, আমি মানে এত ব্যাপক মেটেরিয়াল সংগ্রহ করছি যে এখন পত্রিকা যে শুরু করবো আমি নিজে বুঝতেছি না। আচ্ছা, আমি একটা জাস্ট কবিতাটা শুরু করবো। দেখো, এখন লাইন 18টা, ঠিক আছে। একটা একটা ওয়ান্স দেখো, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। কবি এভাবে শুরু করেছেন যে সে হাঁটে কেমন ভাবে, সুন্দরভাবে হাঁটে, সৌন্দর্যের মধ্যে হাঁটে, মানে সে সৌন্দর্যের মধ্যেই আছে। তো তার যে বিউটিটা কেমন, লাইক দ্য নাইট, রাত্রের মতো। রাত্রেবেলা কেমন, রাত্রের আবার বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে, ওই রাত্রটা কেমন, ক্লাউডলেস ক্লাইমস, ওই রাত্রটাতে মেঘমুক্ত আকাশ, ক্লাইমস মানে ক্লাইমেট, এবং স্টারি স্কাইস। এই যে স্টারি স্কাইস হলো, এই যে একটু আগে যে আমরা বলেছিলাম যে একটা এক্সাম্পল দিব, এনজাম্পমেন্ট। এই যে এনজাম্পমেন্টের উদাহরণ, একই সাথে একই শব্দ ব্যবহার করা। সরি, এটা এনজাম্পমেন্টের উদাহরণ না, আসতেছে এনজাম্পমেন্টের উদাহরণ আমি দিব। এখানে এনজাম্পমেন্টের উদাহরণটা দেওয়াটা কতটা আছে আমি দেখাবো, এটা মনে রেখে এনজাম্পমেন্ট আমি বুঝে দেবো। আচ্ছা, দেখো, অফ ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাইস। রাত্রিটা কেমন, যে তার হাঁটাটাকে, তার সৌন্দর্যের মধ্যে সে হাঁটে, মানে সে সৌন্দর্যের মধ্যে সবসময় থাকবে, তার সবকিছু সুন্দর, তবে তার সৌন্দর্যটা বর্ণনা করতে গিয়ে উনি রাত্রে বর্ণনা করেছেন, নাইট, লাইক দ্য নাইট। তার কাপড়টাও কিন্তু, পরার কাপড়টাও কিন্তু কালো, ঠিক আছে, কালো ড্রেস, এবং রাত্রের ইয়াটাও কালো। রাত্রের যে কালার বা যে ইয়াটা, এটা আমরা জানি কালো, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে রাত্রটা কেমন, ক্লাউডলেস ক্লাইমস, এমন রাত্রের কথা বলছে এখানে যেখানে মেঘমুক্ত থাকে আকাশ। ক্লাইমেটটা, আবহাওয়াটা একদম মেঘমুক্ত আবহাওয়াতে যেরকম আকাশে যেরকম স্টারি স্কাই, তারাময় হয়ে থাকে আকাশটা। মেঘমুক্ত আকাশে তারা যেমন দেখতে খুব সুন্দর, তাকেও মনে হয় যেন সে এরকম সুন্দর, ঠিক আছে। আবার আরেক ধরনের ব্যাখ্যা আছে, অনেকে বলেন যে ক্লাইমস মানে দেশ, ক্লাইমস মানে স্টেট, ক্লাইমস মানে তোমার হলো একটা স্টেট বা একটা অঙ্গরাজ্য। তো এমন একটা অঙ্গরাজ্যের কথা বলছে, এমন একটা দেশের কথা বলছে যেখানে ক্লাউডলেস, আকাশে মেঘ নাই, এবং তারকাময় আকাশ, সেখানে যেরকম একটা সৌন্দর্য দেখা যায়,
সেটার মতো তার সৌন্দর্য। ঠিক আছে, জি এরপর স্যার। বলছে যে and all that's best of dark and bright meet in her aspect and her eyes, যে দিনের আলোতে বা রাতের অন্ধকারে, ব্রাইট মানে দিনের আলো, অথবা রাতের অন্ধকারে যত ভালো কিছু থাকে, দিনের বেলা দিনের আলোতে বা রাতের অন্ধকারে যত সুন্দর কিছু দেখা যায়, যত সুন্দর কিছু আছে সবই তার মধ্যে রয়েছে। মিটিনার অ্যাসপেক্ট, তার দেহের যে ক্যারেক্টারিস্টিক্স, অঙ্গ ষষ্ঠ অঙ্গে, তার দেহে এগুলো পাওয়া যায়, তার চোখে পাওয়া যায় সৌন্দর্যটা। ঠিক আছে, অথবা আরেকটা ব্যাখ্যা আছে এরকম যে আহ, দিনের আলো মানে অর্থাৎ তার যেই রাত্রেবেলা যেই তোমার পরিবেশটা থাকে, রাত্রের পরিবেশটাতে বা ওই যে অনুষ্ঠান, যে পার্টিতে সে গিয়েছিল কবি, সে পার্টিতে কিন্তু চতুর্দিকে লাইট আছে, কারণ রাত্রেবেলা পার্টি হচ্ছে। ঠিক আছে, ওই পার্টিতে তোমার চতুর্দিকে লাইট আছে বিভিন্ন ধরনের। তো ওই রাত্রের ওই যে পার্টিতে, ওই নাইটের যে পার্টিতে, ওই পার্টিতে যাওয়ার পরে তোমার যে একটা কালার চতুর্দিকে আভা তৈরি হয়েছিল, যে রাতের অন্ধকারের মধ্যে যে লাইট গুলো জ্বলছিল আশেপাশে, এত সুন্দরভাবে লাইট গুলো ব্যালেন্স করা হয়েছে, এবং তার পোশাকটাতে পরছে এটাও যে এত সুন্দর ব্যালেন্স কালো কালারের পোশাক। তো রাতের যে ডার্ক এবং ব্রাইট এর যে একটা কমপ্লেকশন তৈরি হয়েছে, একটা ডাইমেনশন, ওই আলোটা তার দেহে পড়ে বা তাকে ওই আলোতে তাকে খুবই অসম্ভব সুন্দর লাগছিল। এটাও একটা ব্যাখ্যা আছে, মিট ইন আর অ্যাসপেক্ট অ্যান্ড আর আইস। এই আলোতে, রাতের সে পার্টির আলোতে তাকে অসম্ভব সুন্দর, অসম্ভব তার চোখগুলো লাগছিল। দ্যাটস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট। ওই যে রাত্রের যে অন্ধকার এবং রাত্রের যে আলো জ্বললে যে একটা সুন্দর একটা লাইট তৈরি হয়, এটাকে উনি বলছেন যে টেন্ডার লাইট। যে লাইটটা কিন্তু দিনের বেলা আমরা সূর্যের আলোতে দেখতে পাই না, ওই লাইটটা খুব মিষ্টি, ওই লাইটটা খুব কোমল, ওই লাইটটা খুব ইনোসেন্ট। টেন্ডার মানে ইনোসেন্ট, ইনোসেন্ট একটা লাইট চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এবং এটা গিয়ে মেলোড হয়েছে, মিক্স আপ হয়েছে, এটা গিয়ে ওটার সাথে মিশে গিয়েছে, এটা গিয়ে ওটাকে আরো কোমল করেছে। মেলোড মানে কোমল করা, কোমল ভাবে এটার সাথে মিশে গিয়েছে। which heaven to gaudy day denies. হেভেন মানে হচ্ছে আকাশ, গডি মানে হচ্ছে যে শাইনি ডে, উজ্জ্বল দিন। মানে এই যে তার চেহারার মাঝে যে সুন্দর যে লাইটটা পড়েছে, যে টেন্ডার লাইটটা, ওই যে পার্টির রাত্রেবেলা, রাত্রেবেলার অন্ধকার, রাতের অন্ধকার এবং রাতের যে মিষ্টি আলো, দুইটা মিলে একটা টেন্ডার লাইট তৈরি হয়েছে, এবং এটা গিয়ে তার চেহারায়, তার দেহে পড়েছে এবং এত সুন্দর লাগছে। এই যে এই ধরনের লাইট, এই ধরনের আলো, এগুলা দিনের বেলাও কিন্তু কি আমরা দেখতে পাই না, এগুলা দিনের বেলা আমরা দেখতে পাই না। আবার আরেকটা ব্যাখ্যা আছে যে এই এই ধরনের লাইট মানে হেভেন তো মানে আমরা আমরা বুঝি বেহেস্ত, বেহেস্ত থেকেও এই ধরনের লাইট আমরা দেখতে পাওয়া যায় না। তার এই যে সুন্দর লাইটটা যে পাওয়া যাচ্ছে, সুন্দর যে একটা আলোকিত আভা আসছে, এটা জান্নাতেও নাই। এরকম ভাবে আরেক দল ব্যাখ্যা করে। তো একদল বলে যে খুব সহজ, যে আকাশ থেকে দিনের বেলা যেরকম আলো আসে আমাদের, সূর্যের আলো, সে সূর্যের আলোতে এত পরিষ্কার, এত শাইনি, কিন্তু হ্যাঁ, এটা খুব উপকারী আমাদের জন্য, মানুষের জন্য সূর্যের আলো দরকার, দিনের বেলা আলো দরকার। কিন্তু ওই যে আলোটা রাত্রেবেলা ওই মহিলাটাকে দেখা যাচ্ছিল, তার কোমল, তাকে আরো কোমল করেছে, তার অ্যাসপেক্ট গুলাকে, তার চোখগুলোকে আরো কোমল করে তুলেছে, যে ডার্ক এবং ব্রাইট যে একটা লাইট রয়েছে। হুম, এই লাইটটা, এই লাইটটা কেমন, এই লাইটটা হলো, এই ডার্ক এবং ব্রাইট লাইটটা কেমন, যে মেঘমুক্ত আকাশে যেরকম তারা যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারাময় আকাশ থাকে, সে আকাশে যেরকম একটা অন্ধকারও আছে, ভাব আছে, আবার লাইটও আছে, একটা মিষ্টি একটা আলো, ঠিক সেরকম একটা আলো তার চেহারায় পড়েছে। সেও সুন্দর, তার পোশাকটাও কালো, মানে ওভারঅল দেয় যে মানে কি বলবো, যে আনম্যাচড, অবর্ণনীয়, যেটা বর্ণনা করা যায় না। কবি আর শব্দ খুঁজে হয়তো পাচ্ছেন না, তার মাঝে একটা মানে ব্যাপকতা, একটা ব্যাকুলতা, সে মনে হয় শব্দ আর খুঁজেই পাচ্ছে না যে কিভাবে বর্ণনা করবো, তাই না? আচ্ছা, এরপরে দেখো, জি স্যার। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। এখানে শেড বলতে কি বোঝাচ্ছে? ছায়া। একটার ছায়া যদি বাড়ায় দাও, ওয়ান রে দ্য লেস,
একজনের ছায়া যদি আরে একজনের আলো যদি কমিয়ে দাও, had half impaired the nameless grace. impaired মানে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। নেমলেস মানে অসংখ্য, অজানা। গ্রেস মানে সৌন্দর্য। ঠিক আছে? which waves in every raven trash. raven মানে কালো, কালার, কালো রঙের কালার, ব্যাপক গভীর কালো রঙের কালার, এক ধরনের কাকের কালার। ট্রেস মানে চুলের গুছা, চুলের বেনুনি। or softly lightens over her face. over এটা OVER, তবে এটাকে অন বলতে পারি অথবা ওভারও বলতে পারি আমরা। হ্যাঁ, where thoughts sovereignly মানে খুব, মানে কি বলে যে প্রশান্তিময় ভাবে, সুইট এক্সপ্রেস মানে সুইট, মানে সুইট থটস, মানে খুব ভালো চিন্তা এক্সপ্রেস করে খুব শান্তভাবে, sovereignly শান্তভাবে, প্রশান্তি ভাবে। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। আমি এটা বোঝাচ্ছি, জাস্ট অর্থগুলো আগে বলতেছি। কত বিশুদ্ধ, কতটা মানে আপন করে নেয় তার মনের যেখানে বাস করে। এখন আমি বলতেছি যে এতক্ষণ আমরা এর প্রথম যে স্ট্যান্ডার্ড, এটাতে 6টা লাইন। এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে কবি তার বিউটিটাকে বর্ণনা করার চেষ্টা করছে, কিন্তু কবি ভাষা খুঁজে পাচ্ছে না। যে উনি বলছেন যে ওই মেয়েটার সৌন্দর্য, ওই মহিলার সৌন্দর্য হলো কেমন, যে মেঘমুক্ত আকাশে স্টারি স্কাই থাকলে, তারাময় আকাশ থাকলে যেরকম একটা সুন্দর হয়, সুন্দর দেখায়, ঠিক সেরকম। আবার বলছে যে ওই তারামুক্ত মেঘমুক্ত আকাশে তারা থাকলে, ওই মেঘমুক্ত আকাশে তারা থাকলে রাতের আধারে তারা যখন আকাশে থাকে তখন যে একটা আলো হয়, ডার্ক এবং ব্রাইট কমপ্লেকশন তৈরি হয়, এই আলোটা যখন তার দেহে এবং তার চোখে এসে পড়েছে সেটা মার্ভেলাস মনে হচ্ছে। আবার উনি বলছেন যে এই যে ডার্ক এবং ব্রাইট যে লাইটটা, যেটা ক্লাইমেট ক্লাউডলেস ক্লাইমেটসে স্টারি স্কাই থেকে যেরকম আলোটা তৈরি হয়, সেটাকে উনি বলছেন টেন্ডার লাইট। এটা গিয়ে মেলো হয়ে গেছে তার সাথে, তার চেহারার সাথে, তার চরিত্রের সাথে মিশে গেছে, মিক্স আপ হয়ে গেছে, তাকে আরো কোমল করে তুলেছে। এবং এই ধরনের লাইট দিনের আলোতেও কখনো দেখা যায় না, অসম্ভব। এই ধরনের শাইনি ডেতে, গডি ডে মানে শাইনি ডেতে ডিনাই করে হ্যাভেন, আকাশ বা সূর্য বা আকাশ থেকেও এই ধরনের আলো আসা সম্ভব না শাইনি ডেতে, অথবা জান্নাতে গিয়েও এই ধরনের আলো হয়তো পাওয়া যাবে না, এমনটাই দেখাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় যে এই যে এত সুন্দরের একটা আলো আধারের খেলা, ডার্ক এবং ব্রাইটের একটা খেলা, যদি কোনোভাবে কোনো একটু এই যে বর্তমান যে কালার আছে, যে রং আছে, বা যে লাইটের লাইটের যে একটা ব্যালেন্স আছে, কোনো একটাকে যদি লাইটকে যদি শেড করে দেওয়া হয়, লাইটটা একটু যদি কমায় দেওয়া হয়, অথবা রেটা একটু, লাইটটা একটু, মানে সরি শেড বলতে কি বোঝাচ্ছে, মানে ছায়াটা, ধরো তুমি অন্ধকারটা বা ছায়াটা একটু বাড়ায় দিলা, অথবা তুমি কি করলা, লাইটটা রে যেটা আছে, আলোক রশ্মিটা, এটা একটু কমাই দিলে উজ্জ্বলতাটা, তাহলে কি হবে? had half impaired the nameless grace. তাইলে এই মহিলার যে অসংখ্য অগণিত যে সৌন্দর্য এখন দেখা যাচ্ছে, পারফেক্ট একটা সৌন্দর্য, এটা ইম্পেয়ার্ড হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে, বা এটা অর্ধেক কমে যাবে। অর্থাৎ যদি কোনোভাবে এই যে লাইট এখন চলছে, যে কালারটা এখন দেখা যাচ্ছে, যে ডার্ক এবং ব্রাইটের যে একটা কম্বিনেশনে, হ্যাঁ, যে টেন্ডার লাইটটা দেখতে পাচ্ছি, সেই লাইটটা কিন্তু একটা সুন্দর একটা ব্যালেন্সে আছে। হ্যাঁ, মানে এটা হয়তো কালোটা এত পার্সেন্ট, ব্রাইট কালারটা এত পার্সেন্ট দেওয়া আছে, এই জন্য সুন্দর একটা লাইট হচ্ছে। এই ব্যালেন্সটা যদি কেউ যদি একটু এদিক সেদিক করে, তাহলে কিন্তু তার মহিলার যে সৌন্দর্য দেখা যাচ্ছে, নেমলেস গ্রেস, এটা অর্ধেক নষ্ট হয়ে যাবে, ইম্পেয়ার্ড হয়ে যাবে। which waves uh, which waves in every raven trash. এই যে তার যেই সৌন্দর্যটা, হ্যাঁ, যে দেখা যাচ্ছে নেমলেস গ্রেস, এই নেমলেস গ্রেস তার অসংখ্য অগণিত সৌন্দর্যগুলো তার চুলের, কালো চুলের যে খোপা আছে, এই খোপার মাঝে ঢেউ আকারে দেখা যাচ্ছে, ঢেউ খেলাচ্ছে সৌন্দর্যগুলো। ঠিক আছে? or softly lighten over her face. অথবা তার যে যে ফেস, এই ফেসের মাঝে যে সফটলি যে লাইটটা পড়ছে, যে আলোটা পড়ছে, সে আলোটা কিন্তু তার ফেসের মাঝে গিয়ে একটা
একটা একটা মানে কি করছে, সুন্দর একটা আলো আভা তৈরি করছে। ওয়ার থটস serenely sweet express, যেখানে কি হচ্ছে, এতক্ষণ কিন্তু কবি তার মানে বাইরের সৌন্দর্যটা বর্ণনা করছে, আস্তে আস্তে কবি কিন্তু তার মনের ভিতর দিকে যাচ্ছে। কিন্তু দেখো এখানে এতক্ষণ কিন্তু বলছে যে মানে কি প্রথম স্ট্যান্ডার্ডে বলছে তার তার বাইরের সৌন্দর্য, তার চোখ কেমন, তার দেহের বৈশিষ্ট্য কেমন, এরপরে বলছে তার নেমলেস গ্রেস রয়েছে, তার চুলগুলা বর্ণনা করেছে সুন্দর, তারপরে তার ফেস বর্ণনা করেছে, ফেসটা খুবই সফট, খুবই মানে আলোটা লাইটটা পরে আরো সুন্দর দেখাচ্ছে। এখন বলছে যে থটস, তো থটস জিনিসটা কিন্তু মনের সাথে সম্পর্কিত। থটস এতক্ষণ ফেস, তারপরে তোমার চুলের খোপা, ট্র্যাশ, তারপরে তোমার কি বলে আইজ, তার অ্যাসপেক্ট গুলো কথা নেই, এখন বলা শুরু করছে তার অন্তর নিয়ে কথা, ভিতরের কথা, যে তার থট গুলো, তার চিন্তা ভাবনাগুলো খুবই সুইট, এবং এগুলো যে এক্সপ্রেস যে করে, সে যে কথা বলে, তার যে ভাবনাটা, যে প্রকাশ ভঙ্গিটা, সেটা সেটা খুবই প্রশান্তিময়, সারেনলি সেটা। হাউ পিওর, হাউ ডিয়ার দ্যাট ডুইলিং প্লেস। এই যে তার যেই মিষ্টি চিন্তাগুলো, ভালো চিন্তাগুলো, হুম, এগুলা কোত্থেকে আসে, মানুষের চিন্তাগুলো কোত্থেকে আসে, মন থেকে আসে। তো ডুয়েলিং প্লেস, তো চিন্তা বসবাস করে কোথায়, মনে, অন্তরে, হৃদয়ে। তো কবি বলছে যে তার হৃদয়টা কত পিওর, কত ডিয়ার, কত আপন করে নিতে পারে মানুষকে। দ্য ডুয়েলিং প্লেস, ডুয়েলিং প্লেস বলতে ওই যে চিন্তা থাকে মনে, তার মনটার কথা বলছে এবার কিন্তু, যে তার মনটা খুবই ভালো, খুবই পিওর, ইনোসেন্ট। অর্থাৎ উনি বোঝাতে যাচ্ছেন যে যে মানুষটার বহিরাঙ্গনটা এত সুন্দর, তার মনটা অবশ্যই ভালো হবে, উনি এখানে শিওর। এইভাবে কিন্তু আমরা 7 থেকে 12, 1, 2, 3, 4, 5, 6, এটা কিন্তু সেকেন্ড স্ট্যান্ডার্ডে শেষ। তো ফার্স্ট স্ট্যান্ডার্ডে তার বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডেও অর্ধেক বাহ্যিক বৈশিষ্ট্য, হঠাৎ করে আবার উনি কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছেন, তার মনের দিকে চলে গেছেন, এবার আবার তার বাহিরের বৈশিষ্ট্য বর্ণনা করছেন থার্ড স্ট্যান্ডার্ডে। এবার 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 বলছেন যে কি, যে অন দ্যাট চিক এন্ড ওভার দ্যাট ব্রো, যে তার সেই গালে এবং তার সেই ব্রো এর উপরে, মানে ভুরুয়ের উপরে, মানে কপাল, হ্যাঁ, সো সফট সো খামস ইয়েট এলোকোয়েন্ট, যে তার যে গালের কথা বলছে, তার যে ভ্রুয়ের উপরে যে কপাল আছে, কপালের কথা বলছে, এগুলো কি, এগুলো খুবই সফট, খুবই কাম, মানে একদম নীরব, কিন্তু তার সে চুপ করে আছে, সে শান্ত আছে, সে নরম ভাবে অবস্থান করছে, তার মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নরম, কিন্তু তার গাল থেকে, তার ব্রাউ থেকে মনে হয় যেন কথা বলছে, মানে এগুলো যেন কথা বলতে চাচ্ছে, বা এগুলো কথা বলছে, কবির কাছে মনে হচ্ছে এগুলা কি ফ্লুয়েন্টলি কিছু বলতে চাচ্ছে, বা এদের এদের কমিউনিকেট করার যোগ্যতা রয়েছে। দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিনস দ্যাট গ্লো, তার হাসি মানুষের অন্তরকে জয় করে নেয়, এবং তার যে টিনস, তার যে ফেয়ার কমপ্লেকশন কালার, এটা উজ্জ্বল করছে, গ্লো, এটা জল করছে। বা টেল অফ ডেইস ইন গুডনেস স্পেন্ট, তার টোটাল যে দেহের যে বৈশিষ্ট্য দেখে মনে হয় যেন তার অতীতরা, বা তার সে যে অতীত দিন পার করে এসেছে খুব ভালোভাবেই তার কেটেছে, খুব ভালো অবস্থাতে সে ছিল, সে অভিজাত পরিবার থেকে এসেছে, ঠিক আছে। আ মাইন্ড এট পিস উইথ অল বিলো, সবাইকে ছাড়িয়ে তার মন খুবই প্রশান্তিময়, তার মনটা খুবই, তার সোল খুবই পিওর। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং তার অন্তরের যে ভালোবাসাটা, সেটার মাঝে কোনো কলুষতা নেই। এই হলো কবির মানে আলোচনাটা, অর্থাৎ থার্ড স্ট্যান্ডার্ডে এসে উনি কি করেছেন, যে তার যেই বহিরাঙ্গন বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে করতে একটা পর্যায়ে উনি তার অন্তরের ভিতরে চলে গেছেন। দেখো, গুডনেস স্পেন্ট মাইন্ড, এই যে মনের কথা বলছেন উনি, হার্টের কথা বলছেন উনি, ঠিক আছে। অর্থাৎ লাস্ট 2 লাইনে এসে উনি প্ল্যাটোনিক লাভের দিকে চলে গেছেন, অর্থাৎ ফিজিক্যাল লাভ বাদ দিয়ে উনি মানুষের অন্তরটাকে, মানুষের মনটাকে মূল্যায়ন করার চেষ্টা করছেন, যেটা আসলে হওয়া উচিত। যে মানুষের মনটা, মানুষের হার্টটা যদি ইনোসেন্ট হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই তার বাইরের বহিরাঙ্গনটা ভালো হবে, কবির বিশ্বাস এটা। অর্থাৎ মানুষের আউটার এবং মানুষের ইনার,
যে মানে এক্সপ্রেস, উনি এখানে বৈশিষ্ট্যটা এখানে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা এখানে দাঁড়া আমি দেখি আরো। এই যে এখানে দেখো বাংলাটা পড়লে, তার ছড়িয়ে পড়া লাবণ্য, লর্ড বাইরন। তার ছড়িয়ে পড়া লাবণ্য যেন মেঘখণ্ড বিহীন রাতের আকাশের অগণিত তারার মতন প্রায়। ঠিক আছে, যে আকাশে মেঘ নাই, রাতের আকাশে অগণিত তারার মতো প্রায়। আর অগণিত তারা থাকলে আকাশে মেঘখণ্ড বিহীন রাতে যেরকম আলো ছড়িয়ে পড়ে, তার লাবণ্যটা সেরকম। এবং এই আলো ঝলমলে রাতটাও তাকে ঘিরে ধরে। ঠিক আছে, এবং এই আলোটা কি করে, এই আলোটা ঝলমলে রাতটাকেও ঘিরে ধরে, চোখ ছুঁয়ে যেতে চায়। হ্যাঁ, এই যে আলোর কথা বলছে, যে আলোটা হঠাৎ করে, যে আলোটা মেঘমুক্ত আকাশে তারা থাকলে যেরকম আলোটা হয়, আলোটা কি করে ঝলমলে রাতটাকেও ঘিরে ধরে, রাত্রটাকেই একদম আলোকিত করে তোলে সুন্দরভাবে, চোখ ছুঁয়ে যেতে চায়। ওই আলো মেশানো চোখ দেখে যাবতীয় পার্থিব অপার্থিব আনন্দকেও অস্বীকার করতে পারে। যে ওই আলো মেশানো চোখ, মহিলার কথা বলছে, যে যত সব পার্থিব অপার্থিব আনন্দ যা আছে, সবগুলোকে আমি কি করতে পারি, অস্বীকার করতে পারি। মাঝে সাঝে মেঘ তারার খুনসুটিতে চোখ লেগে আসলেও মেঘ তারার খুনসুটি, মেঘ এবং তারার খুনসুটি চোখ লেগে আসে, বেনামে কিছু হাসি খেলা তার প্রতিটি কালো চুল ছুঁয়ে যায়। চুলের বর্ণনা করছে, নয়তো তার মুখে আলো হয়ে সেটে যায়, যেখানে ভালোবাসার মিষ্টি অনুভূতি তার প্রিয় ঘর সাজায় পবিত্রতায়। আর ওই মুখে ভুরু জোড়ার উপরে থাকা পাগল করা হাসির প্রতিটি আভা কোমল শান্ত হলেও তাতে অনেক কথা জমে আছে। মানে কি যেন বলতে চায়। তবে সকালটা বলতে গেলে ভালোই কাটে, তখন অস্থিরতার পর একটা শান্ত মনের গোবেচারা প্রেমিক হৃদয় আমি। মানে এখানে এই যে ট্রান্সলেট করছে, সে তার মতো করে করছে আর কি। ঠিক আছে, আসলে এগুলোর কোনো ইয়া নাই, মানে সাহিত্যের বর্ণনার কোনো মা বাপ নাই। যে যেভাবে পারতেছে, যার যেভাবে মনে হয় এভাবে বর্ণনা করছে, বুঝছো? আচ্ছা দেখো এখানে ওয়ার্ড মিনিং গুলো দেখো। গডি ডে মানে কি? ফেস্টিভ্যাল ডে, এর একটা নাউন। ফেস্টিভ্যাল ডে, হলিডে, স্পেশালি ইন ইংলিশ ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল। তো আমরা এটা কেন দেখালাম? গডি ডে বলতে আমরা বলছি উজ্জ্বল দিন, যেটা খুবই উজ্জ্বল জাকালো দিন, ফ্ল্যাশি, তারপরে তোমার ফ্ল্যামবয়েন্ট, হ্যাঁ, স্প্ল্যাশি ডে। ঠিক আছে, যে গডি ডে, যেমন এখানে যেটা বোঝাচ্ছে ফ্ল্যাশি মানে উজ্জ্বল আলোকিত, আরো অনেক অর্থে এটা ব্যবহৃত হতে পারে, আমরা বুঝতে যাচ্ছি না। আচ্ছা, তারপরে আনপ্লেজেন্টলি ব্রাইট ইন কালার অর ডেকোরেশন, মানে খুব জাকালো কালার। গডি মানে হলো যে কালারটা বেশি উজ্জ্বল। আচ্ছা, মেলোড মানে হলো যে বিকাম সফটার, হ্যাঁ, খুব নরম কোমল হয়ে যায় যে জিনিসটা। তো এখানে বিভিন্ন ক্ষেত্রে এটাকে বর্ণনা করা হয়েছে, প্লিজেন্ট, এগ্রিয়েবল। ঠিক আছে, মেলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, নরম সফট সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই না? মেলো মিউজিক বলে না, মেলো মিউজিক মানে কি, সফট মিউজিক। আচ্ছা, রাভেন ট্রেস, রাভেন মানে হলে স্পেশালি অফ হেয়ার, চুলের ক্ষেত্রে শাইনি ব্লাইট ব্ল্যাক, কালো এবং কি, কালো এবং শাইনি যেটা চুল, এটাকে আমরা বলছি রাভেন। কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সারেনলি মানে হচ্ছে কি, পিসফুল, খুবই শান্ত। সারেনলি মানে পিসফুল, শান্ত। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এখানে ইম্পেয়ার্ড যে শব্দটা আমরা ব্যবহার করছি, মানে ইম্পেয়ার্ড মানে হলো যে কি, নষ্ট করে দেওয়া, কোনো কিছু সৌন্দর্য কমিয়ে দেওয়া, ধ্বংস করা। বিইং ইন অ্যান ইমপারফেক্ট অর উইকেন্ড স্টেট অর কন্ডিশন, কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। ঠিক আছে, এই যে এটা সিনোনিম, সিনোনিম গুলো আমরা দেখছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার আরেকটু বর্ণনা দেখবো পরে গেলে। এখানে
এই যে এখানে দেখো, she walks in beauty like the night of cloudless climes। এই যে আরেকজন বর্ণনা করেছেন যে ক্লাইমস বলতে দেশ স্থান বুঝিয়েছে। অ্যাসপেক্ট মানে আকৃতি, প্রতিরূপ। মেলোড মানে কোমল, ঠিক আছে, টেন্ডার, কোমল। হেভেন আকাশ, উনি এটাকে আকাশ দিয়ে বর্ণনা করেছেন। আরেকজন বলেছে না বেহেশত, ঠিক আছে। অর্থাৎ এগুলো হলো অন্ধকারে হাতি দেখার মতো। কেউ বলতেছে যে হাতিটা লেজ ধরে বলতেছে যে হাতি তো চিকন, আবার কেউ হাতির মানে কান ধরে বলতে পারি হাতি তো কুলার মতো, ধান যে ইয়া করে কুলার মতো, ঠিক আছে। তো লিটারেচার এরকমই, জি মানুষের কাছে যেভাবে যেভাবে ধরা দেয়, ঠিক আছে। আচ্ছা, জি গডি মানে হলো যে অতি সজ্জিত, অতি রঞ্জিত। তুমি কি বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারতেছি ক্যান ইউ স্যার। আন্ডারস্ট্যান্ড? ওকে, হ্যাঁ। আর তারপরে আমি এখানে ওয়ার্ড গুলো দেখাচ্ছি। হ্যাড হাফ এম্পেয়ার্ড, হারায়। এম্পেয়ার্ড মানে নষ্ট করে দেওয়া, হারিয়ে ফেলা। গ্রেস, লাবণ্য বা যে সৌন্দর্য যেটাকে। ট্রেস, কালো বেনি, এই যে চুলের বেনি। সেরেনলি, শান্তভাবে, কেমন। আচ্ছা, তারপরে দেখো তারপরে টিন্টস। টিন্টস মানে হচ্ছে যে আভা। দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিন্টস যে আভা, দ্যাট গ্লো দীপ্তি ছড়ায়। গুডনেস স্পেন্ট, সুখে কাটাইছে জীবন তার। হ্যাঁ, এটা কি বলছে এখানে? এটা তো ঠিক আছে, কনটেক্সটে আমরা এটা বর্ণনা করেছি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু বর্ণনা আছে। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট। এখানে কি বলছে? এটা সিমিলি। দ্য সিমিলি সাজেস্ট দ্য ওমেন্স বিউটি ইজ vast and uncontained. It could also suggest that her beauty is unusual. The speaker is clearly in awe of the woman's beauty, which is implied by the comparisons made. She becomes part of the nature itself. আচ্ছা, তারপরে এখানে দ্বিতীয় যে ওয়ার্ডটা বর্ণনা করেছে এটা হলো ক্লাইমস। The poet uses rich and varied language which draws attention to itself through literary devices such as alliteration and assonance. এই যে দেখো, এখানে সাউন্ড একটা ইফেক্ট আছে। স্টারি স্কাইস, এসএস, ঠিক আছে। স্টারি স্কাইস, এসএস, এগুলো কিন্তু একটা লিটারারি ডিভাইস। যে ক্লাউডলেস জি ক্লাইমস, সিসি, এগুলো হলো তোমার কি সি সি, এগুলো হলো এলিটারেশন, মানে রিপিট রিপিট করা, একটা সাউন্ড ইফেক্ট তৈরি করা। Her best features of light or dark meet to form something greater in her beauty. এই যে ডার্ক এবং ব্রাইট বলতে কি বোঝাচ্ছে? যে দ্য বেস্ট ফিচার্স অফ লাইট অ্যান্ড ডার্ক, অন্ধকারের আহ, অথবা আলোর সবচেয়ে ভালো জিনিসগুলো মনে হয় যেন তার সৌন্দর্য পাওয়া যাচ্ছে, এটা এখানে বলছে আর কি। তারপরে ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। যদি এই কালারের কম্বিনেশনটা যেটা রয়েছে লাইটের, এটা কোনো একটা যদি শেড করে দেওয়া হয়, কোনো একটা যদি কমিয়ে দেওয়া হয়, না কোনো একটাতে যদি শেড একটু অন্ধকার বা ছায়া দেওয়া হয়, অথবা কোনো একটাতে যদি রে কমিয়ে দেওয়া হয়, আলোর ছটটা কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? হাফ ইম্পেয়ার্ড। হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রে, তাহলে অগণিত সৌন্দর্য, লাবণ্য নষ্ট হয়ে যাবে, অর্ধেক কমে যাবে। এটা এখানে যে অ্যান্টিথিসিস ইজ ইউজড হিয়ার ইন দিস লাইন। শেড ইজ কন্ট্রাস্টেড উইথ রে। এই যে শেড এবং রে দুটার মাঝে একটা কন্ট্রাস্ট, মানে যে পার্থক্য তুলে ধরা হয়েছে। উইথ লেস, শেড ইজ কন্ট্রাস্টেড উইথ রে অ্যান্ড মোর ইজ কন্ট্রাস্টেড উইথ লেস। এই যে মোরের সাথে লেসের পার্থক্য, রে এর সাথে শেডের পার্থক্য তুলে ধরা হয়েছে। দিস রিপিটেড ইউজ অফ অপোজিটস মে হাইলাইট the confusion in the speaker's mind as he tries to come to terms with trying to describe the woman's overpowering attractiveness. যে কবি এখানে নিজেই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কিভাবে বর্ণনা করবেন। হি বিকামস ওভারপাওয়ারিং, মানে তার অ্যাট্রাকটিভনেসটা এত বেশি, সে কোনো কিছু দিয়ে বর্ণনা করতে পারছে না। সামথিং উইচ ইজ বেসিক্যালি বিয়ন্ড ওয়ার্ডস। ইট কুড অলসো ইমপ্লাই হাউ হার বিউটি ইজ পারফেক্টলি ব্যালেন্সড। এটা আরো ইমপ্লাই করে বোঝায় যে তার বিউটিটা কত সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা এটা গেল। ওই যে এখানে আমরা এটা আগে আলোচনা করেছিলাম যে লাভ, কিভাবে লাভটা কোথায় বর্ণনা করছে। স্মাইলস দ্যাট উইন, দ্য টিন্স দ্যাট গ্লো, যে হাসি মন কেড়ে নেয়, যে আভা, যে আভা লাবণ্য বাড়িয়ে দেয়। ইনোসেন্স কোথায়? থটস সারেনলি সুইট এক্সপ্রেসড, যে সুইট থট তার মন থেকে প্রকাশিত হচ্ছে।
হাউ পিওর, হাউ ডিয়ার, তার মনটা কত ভালো। ইনোসেন্স, এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। আর মিস্ট্রি কোথায়, ওয়েবস ইন এভরি ড্রাইভ এন্ড ট্রাস, যে চুলের খোপায় খোপায় সেই সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, মিস্ট্রি প্রকাশ পাচ্ছে। এই দেখ এখানে, she walks in beauty like the night, এটা একটা সিমিলি, এটা কিন্তু সিমিলি লিটারারি ডিভাইস, এটা একটা মানে অর্থাৎ লাইক থাকলে বোঝা যাবে এটা সিমিলি, অর্থাৎ নাইটের সাথে মহিলার সৌন্দর্যের তুলনা করছে। of cloudless climes, cloudless climes, এগুলো হলো অ্যালিটারেশন, এই যে এই কালারটা মিলাও, অ্যালিটারেশন, সি সি অর্থাৎ সাউন্ড ইফেক্ট তৈরি করে। cloudless climes, day denies, দেখছো, day denies, cloudless climes, এগুলো কিন্তু অ্যালিটারেশন। ডার্ক, আচ্ছা, juxtapose হলো একই সাথে বিপরীত জিনিস ব্যবহার করলে সেটাকে বলা হয় juxtaposition, যেমন ডার্ক এন্ড ব্রাইট, এটা juxtapose। আর সিবিলেন্স, সিবিলেন্স হলো সাউন্ড ইফেক্ট তৈরি করা। স্টার স্কাইস, স্টার স্কাইস, এই স্টার স্কাইস বা এস দিয়ে কিন্তু আর কোনো রিপিটেশন নাই, থাকলে এটা হয়ে যেত অ্যালিটারেশন, ঠিক আছে। এটা সিবিলেন্স, 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 স্টার স্কাইস, সিবিলেন্স। তারপরে দেখো স্ট্যান্ডার্ড 2 তে রয়েছে কিছু ব্যাপার, অ্যান্টিথিসিস রয়েছে। ওই যে অ্যান্টিথিসিসের কথা একটু বলছি আমরা, যে বিপরীত আলোচনা, যেমন শেডের অপোজিট রে, মোরের অপোজিট লেস, এগুলা দিয়ে কবি তার হেজিটেশনটা প্রকাশ করছে, যে সে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছে না, সে কোনো কিছু, হি ইজ ইন আ সর্ট অফ ভেরি অ্যাগ্রেসিভ মুড, কিভাবে বর্ণনা করবে। আচ্ছা, নেমলেস গ্রেস, নেমলেস গ্রেস, অজানা অগণিত গুণ, এগুলা, এটা হলো পার্সনিফিকেশন, কালারটা। রেভেন ট্রেস, রেভেন মানে হলো যে শাইনি ব্ল্যাক, আর ট্রেস মানে চুলের গোছা, এটা হলো মেটাফোর, মেটাফোর মানে হলো যে সিমিলি থেকে একটু গভীর। which waves in every raven tress, হ্যাঁ, যে এই যে নেমলেস গ্রেস গুলো কোথায় মানে ঢেউ খেলাচ্ছে, তার চুলের খোপায়, চুলের খোপায় সৌন্দর্যটা দেখা যাচ্ছে অন্ধকার, এই যে লাইটের মধ্যে। এরপর এটা হলো serenely sweet express, এটা হলো semblance and metaphor, এই যে serenely sweet, এই যে semblance আছে ss, আর এক্সপ্রেস এটা সবটা একসাথে, আবার মেটাফোর, মেটাফোর আমরা বলছি যে কি, মানে যেটা গভীর তুলনা আর কি। আচ্ছা, এই যে এখানে টোটাল কবিতাটার মধ্যে কি কি বিষয় আছে এই জন্য বর্ণনা করেছি। এখানে দেখো, and on the cheek and over the brow, এটা হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে একই ওয়ার্ডকে বারবার রিপিট করা, এই যে রিপিট, and so the এগুলো হলো অ্যানাফোরা। অ্যানাফোরা হলো রিপিটিং দ্য ওয়ার্ডস ইন বিটুইন দ্য লাইনস, ওকে। জি স্যার। কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ স্যার কঠিন না স্যার, তাহলে ইন্টারেস্টিং লাগতেছে নাকি খুব বোরিং, কোনটা? অনেক, না না স্যার, একদমই বোরিং লাগতেছে না, হ্যাঁ, একদমই স্যার বোরিং লাগতেছে না স্যার, অনেক ভালো লাগতেছে, এইভাবে পড়ি নাই কখনো। তাই না? আচ্ছা, ওই দিন তো পড়াছিলাম একদম জেনারেলি, তাই না? আজকে একদম হ্যাঁ, ইংলিশ লিটারেচারের অনার্সে পড়লে যেরকম পড়বো এরকম পড়া দিচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, she walks in beauty like the night, এখানে কি বলছে, repetition from the titles signals our focus is on her। এই যে কবিতার নামও কিন্তু she walks in beauty, আবার কবিতার লাইনের ভিতরে কিন্তু একই কথা তুলে ধরেছে, তাই না? তাহলে এই যে রিপিটেশনটা কি জি সিগন্যাল করে, যে ফোকাসটা ওই মহিলার উপরে। তারপরে কন্ট্রাস্ট টু হোয়াট উই মে এক্সপেক্ট দ্য সিমিলি টু বি ব্রাইট। আচ্ছা, এখানে কন্ট্রাস্ট কালারের একটা ব্যাপার আছে। রোমান্টিক্স ভিউড বিউটি ইন রিলেশন টু নেচার, রোমান্টিক কবিরা কিন্তু বিউটিটাকে, মানুষের বিউটিটাকে বা যে কোনো বিউটিকে ওনারা নেচারের সাথে তুলনা করার চেষ্টা করেন। এলিটারেশন মেক্স ইমেজ সিম স্টানিং, এই যে এলিটারেশন কোথায়, এই যে ক্লাউডলেস ক্লাইমস, এলিটারেশন, রিপিটিশন, এগুলোর ফলে এটা দ্বারা কি প্রকাশ করে, যে ইমেজটা, ছবিটা, প্রতিচ্ছবিটা স্টানিং। আর বিউটি কন্ট্রাস্ট ডে লাইট, তার বিউটির সাথে ডে লাইটটাকে তুলনা করা হয়েছে। মহিলার বিউটিটাকে ডার্ক ব্রাইটের ভিতরে যে বিউটিটা তৈরি হয়েছে, এটার সাথে আমাদের দিনের আলোকে কিন্তু তুলনা করা হয়েছে, তাই না? আচ্ছা, জি তারপরে স্যার। দেখো, সিম্পল ইনার পারফেকশন প্রডিউসেস আ বিউটি সুপিরিয়র টু নেচার ইটসেলফ, কি বলছে, সিম্পল ইনার পারফেকশন, মনের ভিতরে যখন সিম্পলিসিটি থাকে একটা মানুষের, সেটা যে ধরনের পারফেকশন তৈরি করে,
সেটা প্রকৃতির যে পারফেকশন, সৌন্দর্যের পারফেকশন, সেটা থেকেও অনেক ভালো। ঠিক আছে, লাইট প্লাস ডার্ক ইমপ্রেস ইচ আদার। আচ্ছা, এটা গেল। এরপরে হলো যে হার বিউটি ইজ পারফেক্ট, হার বিউটি ইজ পারফেকশন, শি হ্যাজ আ লাইটনিং কাউন্টেন্স টু। তার বিউটিটা খুব সুন্দর, তার চেহারার মধ্যে একটা আলো ছড়িয়ে পড়ছে। নেমলেস ওয়ার্ডস ক্যানট ম্যাচ দ্য কোয়ালিটিস ইয়েট দ্য পয়েন্ট স্টিল ট্রাইস টু। নেমলেস, এই যে নেমলেস গ্রেস, তার অসম্ভব সৌন্দর্যের বর্ণনা, যেটা কবি ওয়ার্ড দিয়ে কাউন্ট করতে পারছেন না, এই জন্য বলছেন যে নেমলেস, অগণিত। ডার্ক হেয়ার কানেক্টস হার টু ডার্কনেস। আচ্ছা, পান, গ্রেস ক্যান বি সিন অন হার ফেস। আচ্ছা, এটা বাদ। কনসেন্ট্রেশন অন হার ইনার বিউটি অ্যান্ড থটস হেয়ার, অর্থাৎ ইনার বিউটির দিকে উনি এখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করছেন। এরপরে বলছি যে আউটওয়ার্ড বিউটি হ্যাজ ব্লেসড হার উইথ ইনার পিউরিটি অ্যান্ড পারফেকশন। তার আউটওয়ার্ড বিউটিটা তার জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। এর ফলশ্রুতিতে তার যে ইনার পিউরিটি, অন্তর্নিহিত তার বিশুদ্ধতা, তার পারফেকশন এখানে রয়েছে। ইমাজিনেশন অফ ট্রু ভার্চু and what that looks like. Achha. Final two lines suggest that this woman can bring out the beauty of both darkness and light without contradiction. এই যে এখানে অর্থাৎ বলছে, এখানে যে ফাইনাল যে লাইন, দুইটা লাইন আছে, এই দুটো লাইনে দেখেন এখানে কিন্তু এক্সক্লামেশন ইউজ করা আছে। মানে কি, যে আ মাইন্ড এট পিস উইথ অল বিলো, আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। অর্থাৎ এত কিছু বর্ণনা করার পরে কবি মনের দিকে চলে আসছে, যে তার মনটা কতটা ইনোসেন্ট। যে ফাইনাল টু লাইন্স কি সাজেস্ট করে, যে ডার্কনেস এবং লাইট এর মধ্যে সবচেয়ে সৌন্দর্য তার মধ্যে রয়েছে, এবং এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো বৈপরীত্য নাই। এটা তো বলে দিলাম। আয়াম্বিক টেট্রামিটার সম্পর্কে তো আমি বলেছি যে রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার সিম্পলিসিটি অ্যান্ড ফাউন্ড ইন হিম। সিমস মানে হলে শোক গাথা, কোনো গান গাইতে গেলে। দিস মিটার শোজ পিউরিটি অফ ইন্টেন্ট। এই মিটারে যে মিটার এটা লেখা হয়েছে, এই মিটারটা তোমার একটা মানে বিশুদ্ধতা প্রকাশ করে। আচ্ছা, আচ্ছা, এই যে প্রথম বলা যে শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, মানে দ্য ওমেন হ্যাজ বিন কম্পেয়ার্ড টু আ পারফেক্ট নাইট, নট এ ক্লাউড ইন দ্য স্কাই অ্যান্ড প্লেন্টি অফ স্টার্স। ঠিক আছে, কনোটেশনস অফ মিস্টারি অ্যান্ড বিউটি। এই যে এখানে কি, এই মোমেন্টটাকে তুলনা করা হয়েছে একটা পারফেক্ট নাইটে। যে নাইটটা কেমন, রাত্রটা কেমন, যেখানে ক্লাউড নাই আকাশে, প্লেন্টি অফ স্টার আছে। এতে কি প্রকাশ পাচ্ছে, কনোটেশনস অফ মিস্ট্রি অ্যান্ড বিউটি, একটা রহস্য এবং পাশাপাশি সৌন্দর্য, দুইটাকেই কিন্তু প্রকাশ পাচ্ছে। আনকনভেনশনাল কম্পারিজন, এবং এই যে তুলনাটা, এটা মানে প্রথাগত কোনো তুলনা নয়। এরপর দেখো all that's best of dark and bright, মানে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দ্য juxtaposition between dark and bright। এই যে ডার্ক এবং ব্রাইট দুইটা অপোজিট ওয়ার্ডকে কেন দেওয়া হয়েছে, অর্থাৎ কবির মাঝে একটা মানে কি বলবো, যে প্রকাশভঙ্গি, যে কিভাবে তাকে ওয়ার্ড দুইটাকে বসিয়ে এখানে তার মাঝে একটা সৌন্দর্য তৈরি করা যায়। এবারে দ্যাটস mellowed to the tender light, মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ দিস ইমেজ। টেন্ডার লাইট বলতে এখানে কি বোঝাচ্ছে, টেন্ডার লাইট বলতে বোঝাচ্ছে যে তার মাঝে যে একটা কোমলতা, আভা, পবিত্রতা, এটাকে বোঝাচ্ছে। হাউ হ্যাজ এনজাম্পমেন্ট বিন ইউজড ইন দিস স্ট্যান্জা অ্যান্ড মোর জেনারেলি। এনজাম্পমেন্টটা হলো যে তোমার লাইন একটা শুরু করলা, শুরু করার পরে তুমি এখানে কোনো দাড়ি কমা ফুল স্টপ দিলে না, সেটা হলো এনজাম্পমেন্ট। অনেক সময় এটা পরে মানুষ ইমোশনটাকে প্রকাশ করার জন্য। হাউ হ্যাজ লর্ড বাইরন ক্রিয়েটেড এ ক্রিটিক্যাল টোন। যাক, এটা দরকার নাই। আচ্ছা, তুমি কি আসো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, মোটামুটি সবগুলোই ধরে পেয়েছি না, সবগুলো এখানে বোঝানো হয়েছে লাইন, আর তেমন কিছু নাই এখানে। এখানে কিছু কথা আছে, ওই যে এনজাম্পমেন্টের যে বর্ণনাটা আর কি, যেমন এনজাম্পমেন্ট লাইন কিরকম, যেমন she walked across the bridge as the frogs were chirping and the fish lapping below on ringlets of the lake.
মনে করি এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে আমি কি করলাম, এটাকে আমি এনজাম্প করতে চাই, এনজাম্পমেন্ট, এটাকে আমি কবিতার লাইন আকারে লিখতে চাই। এই যে লিখলাম, she walked across the bridge as the frogs were chirping and the fish lapping below on ringlets of the lake. এখানে কোনো দাড়ি কমা ফুল স্টপ ইউজ করেছি না, করে নাই। কিন্তু কবিতার লাইনটা লেখার সময় এই লাইনটাকে আমি কবিতার লাইনের আকারে লিখলে এখানে দাড়ি কমা ফুল স্টপ কোনো কিছু ব্যবহার করা নাই, দ্যাট ইজ কল্ড এনজাম্পমেন্ট, ঠিক আছে? এটা একটা লিটারারি জি স্যার। ডিভাইস, এনজাম্পমেন্ট। আচ্ছা, এটা কোথায় চলে গেলাম? এটাতে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, আজকে এখানে থাক নাকি? হ্যাঁ, জি স্যার, থাক স্যার। রেখে দিলাম। ওকে।